হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 9-এর কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্ক করে দিয়েছি এবং তাদের বেসিক কি কনসেপ্ট রয়েছে সেগুলো বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি 1.2 এর কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো করব এবং তার সাথে সাথে তার পেছনে যে বেসিক বেসিক কনসেপ্ট রয়েছে সেগুলো জানবো। ঠিক আছে, এগুলো অঙ্কের মধ্যে কিন্তু কনসেপ্টগুলো রয়েছে, থিওরি তেমন নেই। ঠিক আছে, সো আমরা অঙ্কগুলো করার সময় কিন্তু ওই সমস্ত কনসেপ্টগুলো শিখবো। ঠিক আছে, এর থিওরি কিন্তু আগে আমরা আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে ওই ভিডিওগুলো দেখে এসো, তারপরে এটা দেখবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। ঠিক আছে, আর চ্যানেলটাতে আমার নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন যাতে তুমি পেতে পারো। ঠিক আছে, সো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের ক্লাসে কি বলা আছে, 1 নম্বর অঙ্কটা দেখো। এগুলো আলোচনা করা হয়েছে, দেখবে যখন আমি লাস্ট ক্লাসটা দিয়েছিলাম এই বাস্তব সংখ্যার লাস্ট ক্লাসটাতে এইগুলো সবই আলোচনা করা হয়েছে কিছু কিছু জিনিস। ঠিক আছে, তো এটা হচ্ছে কোষে দেখি 1.2 একটা নতুন করে দিয়ে দিয়েছে আর কি, সবগুলো এক জায়গায়। চলো দেখে নেওয়া যাক। দেখো 1 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। মানে এখানে বলেছে যে কোন বক্তব্যগুলো ঠিক আর কোন বক্তব্যগুলো ভুল সেটা লেখো আর কি, সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। কি মনে হচ্ছে, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে কি না? এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে দুটো মূলদ সংখ্যা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি। যেমন ধরো একটা মূলদ সংখ্যা 2/3 আর একটা মূলদ সংখ্যা যদি নিয়ে আমি 5/7। ঠিক আছে, এবার তাদেরকে আমি যদি যোগ করি, সমষ্টি মানে যোগ করা, তাহলে এদেরকে যদি যোগ করা হয় মানে 2/3 প্লাস 5/7, এদেরকে যদি আমি যোগ করি তাহলে 7 দুগুণে 14 প্লাস 3 5-এ 15 ডিভাইডেড বাই 3 7-এ 21 সমান সমান কত হচ্ছে 29/21। তাহলে এটা কি, এটা একটা মূলদ সংখ্যাই তো। তাহলে দুটো মূলদ সংখ্যাকে আমরা যোগ করে সর্বদা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, এবার যদি ধরো নিচের সংখ্যাটা থাকলো না, ঠিক আছে, ধরো কোনো দুটো মূলদ সংখ্যা আমি যোগ করছি, ধরো দুটো মূলদ সংখ্যা নিয়ে নাও, একটা নাও হাফ, এইটা একটা মূলদ সংখ্যা, আর একটা নাও হাফ, এই দুটো মূলদ সংখ্যা। এই দুটো মূলদ সংখ্যাকে আমরা যোগ করে কত পাচ্ছি, 1 পাচ্ছি, তাই না? এবার তুমি বলবে যে নিচে তো কোনো নেই, p/q আকারে লেখা যাচ্ছে না মূলদ সংখ্যা হলে। ঠিক আছে, তাহলে এটা কি মূলদ সংখ্যা নয়? এটাও মূলদ সংখ্যা, কেননা নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। ঠিক আছে, নিচে কিছু নেই মানে অলওয়েজ 1 আছে। বোঝা গেছে? তাহলে দুটো মূলদ সংখ্যার আমরা যোগ সর্বদাই মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, দুটো মূলদ সংখ্যার যোগ সর্বদাই আমরা মূলদ সংখ্যা পাবো। আমরা পড়েছিলাম না, সমস্ত তোমার ইন্টিজার যেটা পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। যাই নাও না কেন সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। জিরোটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ছিল, মানে জিরোটার ক্ষেত্রে একটু আলোচ্য বিষয় ছিল, তো জিরোটাও আমরা আলোচনা করেছি। উপরে জিরো, নিচে যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটা একটা মূলদ সংখ্যা। আমরা জিরোকে p/q আকারে লিখতে পারি তো, নিচে 1 থাকুক চাহে 2 থাকুক, ঠিক আছে, যাই থাকুক না কেন এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি জিরোটাকে। সো জিরোটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। বোঝা গেছে? এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে। দেখো এবারে নেক্সট কি আছে, নেক্সট বলছে তাহলে কি হলো, প্রথমেরটা সত্য হবে, মানে প্রথমেরটা ট্রু হবে। বোঝা গেছে? প্রথমেরটা ট্রু হবে। ওকে, তাহলে প্রথমেরটা কি হবে, তোমার ট্রু হবে, প্রথমেরটা ট্রু। নেক্সট হচ্ছে 2 নম্বরে কি বলছে, যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। সর্বদা হবে, সরি, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা কি মনে হচ্ছে বলো, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে কি?
না, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, কারণ কি, যেমন মনে করো হচ্ছে √5, এটা একটা অমূলদ সংখ্যা, আর -√5 এটাও একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই দুটো অমূলদ সংখ্যা। এবার এই দুটোকে আমি যদি যোগ করি, প্লাস অফ -√5, ঠিক আছে, তাহলে কত আসবে? 0। জিরোটা কিন্তু অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, জিরোটা অমূলদ সংখ্যা নয়। সো আমরা দেখতে পাচ্ছি যে দুটো মূলদ সংখ্যা যোগ করা সত্ত্বেও কিন্তু মূলদ সংখ্যা আসছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে না। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, বাট সর্বদা হবে না, সব সময় তো হবে না। ঠিক আছে, সব সময় কিন্তু অমূলদ সংখ্যা হবে না। দেখো এটা তাহলে ফলস, এটা ফলস মানে মিথ্যে হবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, এটা তোমার 1 নাম্বার, এটা 2 নাম্বার। নেক্সট দেখো, নেক্সট বলছে যে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল কি? দুটো মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হবে না? যেমন 2/4, আর একটা নিয়ে নাও 5/2, দুটো মূলদ সংখ্যা, এদের গুণ করো। 2/4 ইন্টু 5/2 কত হবে? 5/4, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যাই হবে। আবার তুমি যদি বলো 4/5, আর একটা নেব আমি 5/4, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই দুটো গুণ করলেও কত আসবে? 4/5 ইন্টু 5/4, এই দুটো কেটে গেল, সমান সমান কত? 1 আসছে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটাকে p/q আকারে লিখতে পারছি, কেননা এটা নিচে 1 কিছু নেই, মানে নিচে কত আছে? 1 আছে, তাই না? তাহলে দুটো মূলদ সংখ্যার গুণফলটাও হচ্ছে তোমার সর্বদা মূলদ সংখ্যা হবে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার বলো নেক্সট, দেখো কি আছে। তাহলে এটা কি হবে? ট্রু হবে, ট্রু হবে। এবার নেক্সট হচ্ছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। সরি, দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে কি? কি মনে হচ্ছে? দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে? সর্বদা তো হবে না, সর্বদা মূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা দেখো দুটো নিচ্ছি, একটা হচ্ছে তোমার √5 নিচ্ছি, ঠিক আছে, আর একটা নিচ্ছি √3। বোঝা গেছে? একটা √5 নিচ্ছি, আবার একটা √3 নিচ্ছি। এই দুটোকে আমি গুণ করছি এবার। ঠিক আছে, রুট মানে হচ্ছে একটা রুটের মধ্যে চলে যাবে তারা। তাহলে কত আসছে? √15। এই √15টা কি? √15টা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, √15টি হলো অমূলদ সংখ্যা। বোঝা গেছে? সো দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে না, কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে। কোনো কোনো ক্ষেত্রে বলতে দেখো, যেমন √5 ইন্টু √5 যদি করা হয়, দুটো অমূলদ সংখ্যা নিলাম, এবার দুটো যদি গুণ করা হয়, ঠিক আছে, দুটো যদি গুণ করা হয় তাহলে আলটিমেট 5 আসছে। তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। দুটো অমূলদ সংখ্যার গুণফল একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, বাট সর্বদা হবে না, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। বোঝা গেছে? আমরা কি বিবেচনা করি? আমরা হচ্ছে যেটা একটা এক্সাম্পল না, এর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলেই হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি আমি দেখিয়ে দিতে পারি যে হচ্ছে না, তার মানে সর্বদা তো হবে না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, বাট সর্বদা হবে না। ক্লিয়ার? ওকে, দেখো এবার নেক্সট। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। ওকে, দেখো এবার নেক্সট। নেক্সট বলছে নিচের বক্তব্য, হ্যাঁ এটাই একই। তাহলে দেখো নেক্সট 5 নাম্বারেরটা কি বলছে? 5 নাম্বারটা হচ্ছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা অবভিয়াসলি প্রতিটি মূলদ সংখ্যাই হলো তোমার বাস্তব সংখ্যা। ঠিক আছে, প্রতিটি মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। কি করে? দেখো, মূলদ সংখ্যাটাই তো অ্যাকচুয়ালি তোমার কি? পূর্ণ সংখ্যা। সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার পূর্ণ সংখ্যার মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো থাকছে না, সেগুলো মানে কি? সেই সংখ্যাগুলো হচ্ছে তোমার কি? মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা মানে
মূলত সংখ্যা মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আসলে একের দুইটা, একের দুই বাস্তবে এক্সিস্ট করে কিনা আমাকে বলো। একের দুই একটা মূলত সংখ্যা, তো একের দুই একটা মূলত সংখ্যা। যদি ধরো আমার একটা গোল ধরো সার্কেল হলো, বা এটা রুটি, একটা একটা যদি এটা রুটি হয়, ঠিক আছে, এবার এটাকে যদি আমি বলি যে দুজনে মিলে সমান ভাগে ভাগ করে খাও, একটি রুটি রয়েছে, এটাকে দুজনে মিলে সমান ভাবে ভাগ করে খেয়ে নাও আর কি, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এই রুটিটার অর্ধেক অর্ধেক ইয়ে করবে, ভাগ করবে, ঠিক আছে, অর্ধেক অর্ধেক ভাগ করবে। তাহলে এর কত অংশ নেবে, একের দুই অংশ করবে, একটা আছে তার দু ভাগ করবে, ঠিক আছে, তাহলে সেটা তো অর্ধেকটা তো বাস্তবে এক্সিস্ট করছে না, অর্ধেকটা তো বাস্তবে এক্সিস্ট করছে, তাহলে এটা তো বাস্তব সংখ্যা তো বটেই, মূলত সংখ্যা, মূলত সংখ্যা তো বাস্তব সংখ্যাই বটে। এবার এটাকে যদি বলতাম আমি যে 3 ভাগে ভাগ করবে, ঠিক আছে, এটাকে আমি যদি বলতাম যে এই রুটিটাকে 3 জনে মিলে সমান ভাগে ভাগ করে খাবে, 3 জনে মিলে সমান ভাগে ভাগ করে খাবে, তাহলে এই পোর্শনটা আসতো, এইটা, এইটা কত হতো, 1/3, ঠিক আছে, এটাও একটা মূলত সংখ্যা, ঠিক আছে, একটা ভাগ ছিল, বোঝা গেছে, একটা জিনিস ছিল, সেটাকে 3 ভাগে ভাগ করলাম আমরা, ঠিক আছে, 3 জনে মিলে সমান ভাগে খাবো। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা তো বাস্তবে এক্সিস্ট করে, বাস্তবে তো এই পোর্শনটা তো এক্সিস্ট করে, তাই না? তাহলে হচ্ছে মূলত সংখ্যা কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে, মূলত সংখ্যা অবভিয়াসলি বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। এবার বলো, নেক্সট আছে তোমার কত, নেক্সট হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা। দেখো এবার নেক্সট কি বলছে, যে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা। এবার প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা হবে, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা হবে কি না, এটা হবে না, মিথ্যা। দেখো প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলত সংখ্যা কেন হতে যাবে, বাস্তব সংখ্যা মানে হচ্ছে তোমার সমস্ত রিয়েল নাম্বারগুলো, ঠিক আছে, সমস্ত রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বার কি অমূলত সংখ্যা না, সমস্ত রিয়েল নাম্বার অমূলত সংখ্যা কেন, 1, 2, 3, 4 এগুলো তো আমার অমূলত সংখ্যা নয়, এগুলো কি অমূলত সংখ্যা না, এগুলো অমূলত সংখ্যা নয়, ঠিক আছে। সো প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলত সংখ্যা হবে না, ক্লিয়ার। দেখো এবার নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে অমূলত সংখ্যা বলতে কি বুঝি, আর 4টি অমূলত সংখ্যা লেখো। দেখো এখানে এক্সাম্পল গুলো, অমূলত সংখ্যার যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে, মানে অন্য হতে পারে আর কি, অন্য অ্যান্সারও সম্ভব। এক্সাম্পল গুলো যেগুলো দেবো সেগুলো তুমি অন্য এক্সাম্পলেও লিখতে পারো, আমি যেগুলো লিখছি সেগুলোই হবে আর অন্যগুলো হবে না এরকম নয়, কিন্তু আমাদের একাধিক অমূলত সংখ্যা রয়েছে, একটা তো অমূলত সংখ্যা নেই, একাধিক সংখ্যক অমূলত সংখ্যা রয়েছে, সো সেগুলো যা ইচ্ছা তোমরা লিখতে পারো। ওকে, দেখো অমূলত সংখ্যা বলতে কি বুঝি, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, তাই না, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, সেই সমস্ত সংখ্যাগুলো হলো তোমার অমূলত সংখ্যা, তাই তো, যেখানে পি আর কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা হবে, আর কিউ অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো যে সমস্ত সংখ্যাগুলো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যায় না, যেখানে পি কমা কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কিউ অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0।
সেই সব সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, সেই সমস্ত সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, আর 4টি এক্সাম্পল বলেছে অমূলদ সংখ্যার। অমূলদ সংখ্যার এক্সাম্পল তুমি দিতে পারো √3, √5। ঠিক আছে, এক্সাম্পল এগুলো এক্সাম্পল হচ্ছে √3, পাই হতে পারে, ঠিক আছে, ই হতে পারে। এগুলো হচ্ছে সবই অমূলদ সংখ্যার এক্সাম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই অমূলদ সংখ্যার এক্সাম্পল। এই যে পাই, এখন তুমি বলবে যে স্যার পাইটা তো হলো 22/7, তাহলে এইটা কি মূলদ সংখ্যা নয়? 22/7টা মূলদ সংখ্যা নয়? এটা কি করে অমূলদ সংখ্যা হচ্ছে পাইটা? অ্যাকচুয়ালি পাইটারও ভ্যালু কোনো নেই, কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। পাইয়ের কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। এই যে 22-এর যে 7টা, এটা হচ্ছে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22-এর 7। ঠিক আছে, পাইয়েরও কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, এগুলোকে অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয়েছে। এমনকি পাইয়ের যে ভ্যালুটা, সেটা হচ্ছে রিপিটেশনও নেই। ঠিক আছে, যে একটা সংখ্যার পরে রিপিট করবে ওই সংখ্যাটা বারবার বারবার, এরকমও কিন্তু পাইয়ের ক্ষেত্রে পাওয়া যায় না। যেটা অরিজিনাল যখন মানে যে ভ্যালুটা পেয়েছিলাম, বিজ্ঞানীরা যে পেয়েছিলেন যে ভ্যালুটা, সেখানে কিন্তু রিপিটেশনও ছিল না। বোঝা গেছে? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা পাইয়ের মানটাকে 22-এর 7 ধরে নিই, অ্যাপ্রক্সিমেট করে ধরে নিই। ঠিক আছে, সো পাইটা হলো আমাদের অমূলদ সংখ্যা। বোঝা গেছে? কিন্তু 22-এর 7 এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নয়। 22-এর 7টা মূলদ সংখ্যা, বাট পাইটা আমাদের অমূলদ সংখ্যা। ক্লিয়ার? চলো, হলো। এবার এই যে এক্সাম্পল গুলো আমি দিলাম, এই এক্সাম্পল গুলো অন্য এক্সাম্পলও হতে পারে। ঠিক আছে, অন্য এক্সাম্পলও। বোঝা গেছে? নেক্সট দেখো, বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা সেটা লিখতে বলছে। ঠিক আছে, দেখো, দেখেই বুঝতে পারবে যে কোনগুলো মূলদ সংখ্যা আবার কোনগুলো অমূলদ সংখ্যা। এক একটা কি মনে হচ্ছে, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? √9, এই √9 কে আমরা 3 লিখতে পারি তো। ঠিক আছে, √9 কে 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে √9 কে আমরা 3 লিখতে পারি। তাহলে এটা কি? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে একটা হলো মূলদ সংখ্যা। এবার দুইয়েরটাতে চলো, দুইয়েরটা দেখো, দুইয়েরটা হচ্ছে তোমার √225। √225 হচ্ছে তোমার 15-এর স্কোয়ার। ঠিক আছে, 15 × 15 করলে 225 হয়। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। এবার √7 এর বর্গ করা যাবে না। ঠিক আছে, তাহলে √7 এর বর্গ করলে আসবে আর কি, এমন একটা সংখ্যা আসবে যেটা রিপিটেশন মানে হবে না আর কি। বোঝা গেছে? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। বোঝা গেছে? তাহলে √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে এই যে √7 আছে, অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যার মধ্যে বেসিক ডিফারেন্স কি বলতো? দেখো, তুমি বলবে যে স্যার মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার বেসিক ডিফারেন্স আমি যদি জানতে চাই, তাহলে কি হবে সেটা বলো তো, কি হবে? তুমি বলবে যে স্যার যদি আমি মূলদ সংখ্যাগুলোকে ভাগ করি, সেগুলো অনেক ক্ষেত্রে মিলতে চায় না, অনেক বড় অ্যান্সার আসে। ঠিক আছে, এমনকি সেটা কবু মিলবে না, এরকমও অ্যান্সার আসতে থাকে। ঠিক আছে, তাহলে সেখানে দেখবে যে একটা নির্দিষ্ট মূলদ সংখ্যাগুলো যখন আমরা ভাগ করি, তখন দেখবে যে একটা নির্দিষ্ট সংখ্যার পরে রিপিটেশন চলে আসে, বারবার ধরে ওই সংখ্যাগুলোই আসতে থাকবে, রিপিট করতে থাকবে। ঠিক আছে,
কিন্তু অমূলত সংখ্যার ক্ষেত্রে ওরকমটা হয় না, রিপিটেশনও আসবে না, আর মানে পুরোপুরি ভাগও করা যাবে না। বোঝা গেছে? অমূলত সংখ্যার ক্ষেত্রে এটা হয়। বোঝা গেছে? হ্যাঁ, দেখো এবার হচ্ছে চারেরটা কি বলছে, √50। √50টা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? √50টাও তোমার অমূলত সংখ্যা। ঠিক আছে, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এবার হচ্ছে তোমার পাঁচেরটা কত? √100। √100টা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? √100 অবভিয়াসলি মূলত সংখ্যা। এবার হচ্ছে তোমার -81, -√81, এটা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? এটাও মূলত সংখ্যা। ঠিক আছে, এটাকে ভাঙলে -9 আসবে, অবভিয়াসলি মূলত সংখ্যা। কেন? এটা হচ্ছে তোমার একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে p/q আকারে লিখতে পারি আমরা, তাই না? এবার দেখো নেক্সট কত আছে, নেক্সট দেখো নেক্সট দেখো নেক্সট কত নম্বরের তোমার 4 হলো না? নেক্সট 5 না, সরি 6 হলো। নেক্সট 7 নাম্বার। 7 নম্বরে কি আছে? √42। ঠিক আছে, 7 নম্বরে আছে তোমার √42। 7 নম্বরে কি আছে? √42, 42। এটা কি? এটাও হচ্ছে তোমার অমূলত সংখ্যা। ঠিক আছে, অমূলত সংখ্যা এটাও একটা। ঠিক আছে, এটাও হচ্ছে একটা অমূলত সংখ্যা। নেক্সট হচ্ছে তোমার 8। 8 নম্বরেরটা কি আছে? 8 নম্বরে হচ্ছে √29। তাহলে √29, এটা অমূলত সংখ্যা। নেক্সট 9টা দেখো, 9টা কি আছে? 9টা আছে -√1000। ঠিক আছে, -√1000, 1000। তাহলে এটাও কিন্তু একটা অমূলত সংখ্যা, কেননা এটারও বর্গ করা যাচ্ছে না। বর্গ করা যাচ্ছে কি? 1000-এরও বর্গমূল করা যাচ্ছে না, তার মানে এগুলো হচ্ছে সবই অমূলত সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? যেগুলোর বর্গমূল করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। ওকে, দেখো এবার নেক্সট বলছে যে 4-এ কি বলছে যে সংখ্যা রেখায় √5 কে স্থাপন করে। √5 হচ্ছে তোমার একটা অমূলত সংখ্যা। ঠিক আছে, √5 একটা অমূলত সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব? সংখ্যা রেখায় স্থাপন করব। কোনখানে √5 কে স্থাপন করা যাবে সেটা আমরা জানবো এবারে। তো দেখো আমরা সংখ্যা রেখা তৈরি করব। দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে আমরা একটা সংখ্যা রেখা তৈরি করলাম। দেখো এখানে হচ্ছে তোমার কত হবে? 0 হবে এখানে, আর এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, 8, এইভাবে ডট ডট করে এদিকে চলতে থাকবে। এদিকে হচ্ছে -1, -2, -3, -4, -5, ঠিক আছে, -6, এইভাবে এদিকেও চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটা সংখ্যা রেখা। এবার আমাদেরকে √5টাকে স্থাপন করতে হবে এই সংখ্যা রেখার মধ্যে, মানে কোনখানটায় হবে √5টা সেটা আমাদেরকে জানতে হবে। এবার তার আগে আমরা একটা থিওরেম পড়ব,
যেটার নাম হচ্ছে পিথাগোরাসের থিওরেম। ঠিক আছে, তোমরা হয়তো পিথাগোরাসের উপপাদ্যের ওই থিওরেমটা হয়তো পড়ে থাকবে, ক্লাস 9-এই আছে। ঠিক আছে, ক্লাস 9-এ ধরো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একটা সমকোণী যদি ত্রিভুজ নেওয়া হয়, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ যদি নেওয়া হয়, বোঝা গেছে? একটা সমকোণী ত্রিভুজ যদি নেওয়া হয়, তাহলে এই ত্রিভুজটার দুটা বাহুর বর্গের সমষ্টির সঙ্গে তৃতীয় বাহুটির বর্গের সমান হয়। মানে এই ত্রিভুজটার দুটো বাহুর বর্গের সমষ্টির সাথে তৃতীয় বাহুটির বর্গটা সমান হয়। বা এরকম বলতে পারো যে অতিভুজের বর্গের সাথে আদার্স যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হয়। ঠিক আছে, এটা এইভাবে আমরা লিখতে পারি, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটা এটা হলো তোমার পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত, বা পিথাগোরাসের থিওরেম বলতে পারো। ঠিক আছে, যে কোনো একটা সমকোণী যদি ত্রিভুজ নেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে এটা হয়। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো, ক্লিয়ার? এবার দেখো যে আমাকে এই যে ইয়েটা আছে, এই √5টাকে আমাকে এই সংখ্যা রেখার মধ্যে স্থাপন করতে হবে। ঠিক আছে, এবার √5টা এসছে কিভাবে বলো তো? √5টা এসেছে কিভাবে? √5টা দেখো এসছে √2 তার স্কোয়ার। ঠিক আছে, √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এইভাবে। ঠিক আছে, √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এইভাবে করে আমাদের √5টা এসছে। এসছে তো? এবার আমরা এই যে √5টা, এই √5টাকে এই সংখ্যা রেখার উপরে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করব। এই √5টার যে মানটা দেওয়া আছে, এই মানগুলোকে আমরা ভেঙে ভেঙে এর উপরে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করব। ঠিক আছে, এরপর একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকবো। বোঝা গেছে? যেমন দেখো, এখান থেকে এত দূর যেটা আমরা নিচ্ছি, এখান থেকে এই 2 পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত কত? 2। ঠিক আছে, এবার উপর দিকে এটা 1, এটা ওয়াই অ্যাক্সিস উপর দিকটা। ঠিক আছে, উপর দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি 1 নিলাম। এবার এটাকে একটা ট্রায়াঙ্গেল করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে? এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে? এইটা বোঝা গেছে? বা এই যে ইয়েটা আছে আমার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত পয়েন্ট? 2,1। এই পয়েন্টটা হচ্ছে আমার 2,1 পয়েন্ট। এবার এই পয়েন্টটার থেকে, এই 0,0 পয়েন্টটার থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে √5। এটাই হচ্ছে আমাদের √5। এটাই হচ্ছে আমাদের √5। তাহলে √5 যে পয়েন্টটা, সেটা কোনখানে থাকবে? এই 2,1, এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে √5 থাকবে, বা এই যে পোর্শনটা। ঠিক আছে, এইখানটায় √5টা থাকবে। বোঝা গেছে? এই পয়েন্টটাতে √5টা থাকবে। বোঝা গেছে? এই যে ডিস্টেন্সটা, এটা তোমরা সেই ডিস্টেন্সের অঙ্ক থেকেও বলতে পারো। ঠিক আছে, এই পয়েন্টটা মানে কত? মূল বিন্দু মানে 0,0 পয়েন্ট। মূল বিন্দু মানে কি? মূল বিন্দুর যে স্থানাঙ্ক হয় কত? 0,0 স্থানাঙ্ক হয়। তাহলে তোমরা ডিস্টেন্স যদি নির্ণয় করতে চাও, তাহলে ডিস্টেন্স সমান সমান কত হবে? ডিস্টেন্স ডি সমান সমান 2 - 0 তার স্কোয়ার প্লাস 1 - 0 তার স্কোয়ার হয়। মানে x1 - x2 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস y1 - y2 তার স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা ডিস্টেন্সটা নির্ণয় করি দুটো স্থানাঙ্কের মধ্যে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি √5। এইটা বোঝা গেছে? তাহলে এই যে সংখ্যা রেখার মধ্যে √5টা কোথায় থাকবে? এইখানে থাকবে। বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে এটা কিভাবে হলো। ঠিক আছে,
ওকে, এবার নেক্সট চলো দেখো। এবার একই রকম বলছে যে √3টাকে স্থাপন করতে হবে। √3টাকে স্থাপন করার জন্য আমাদেরকে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। প্রথমত একটা সংখ্যা রেখা আঁকো। দেখো সংখ্যা রেখাটা কি হবে, দেখো সংখ্যা রেখাটা এইভাবে, এইভাবে চলতে থাকবে। এদিকে একই রকম এদিকেও, ঠিক আছে, একই রকম এদিকেও হবে। ওকে, দেখো এবার এখানটায় হচ্ছে তোমার 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, এইভাবে। এদিকে হচ্ছে তোমার -1, -2, -3, -4, -5, ঠিক আছে, এইভাবে এদিকে চলতে থাকবে। বোঝা গেছে? এবার আমাদের √3, ওই আগের মতো √3টাকেও আমাদেরকে ভাঙতে হবে। √3 সমান সমান কত লিখতে পারি আমি? √3 সমান সমান আমরা কত লিখতে পারবো? √3টাকে আমরা সমান সমান কত লিখতে পারবো বলো? দেখো √3টাকে আমরা লিখতে পারবো তোমার, দেখো এই √3টাকে আমরা কিভাবে ভাঙবো না, √3টাকে আমরা এইভাবে ভাঙতে পারি যে √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এভাবে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এটা মানে কি √3। বোঝা গেছে? এই যে এই √3টাকে স্থাপন করার আগে আমাকে √2টাকে স্থাপন করতে হবে। √2 হলো একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে √2টাকে আমাকে স্থাপন করতে হবে। তাহলে √2 সমান কত? √2 সমান হচ্ছে √1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে কত হয়ে গেল? √2। তাহলে এখানে দেখো আমাকে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে হবে এখানে। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আঁকতে হবে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? যেখানে এইটাও 1 হবে আর ভূমিটাও 1 হবে, অর্থাৎ লম্বটাও 1 হবে আর ভূমিটাও 1 হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কত? √2। এটা হয়ে গেল আমাদের √2। বোঝা গেছে? এটা আমাদের √2। ওকে, এবার এখানে আর একটা সমকোণী ত্রিভুজ আমাকে আঁকতে হবে। এইখানটাতে আর একটা সমকোণী ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে যার যার ভূমিটা হবে √2 আর লম্বটা হবে 1। ঠিক আছে, যার ভূমিটা হবে √2 আর লম্বটা হবে 1। তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা হবে আমাদের √3 পয়েন্ট। বোঝা গেছে? √3 পয়েন্ট দেখে নাও এখানে, এটা হবে √3 পয়েন্ট। এই যে পয়েন্টটা বোঝা গেছে? তাহলে √3কে সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমাদেরকে প্রথমে √2কে স্থাপন করতে হবে। তাহলে ওই √2কে আমাদের ভূমি ধরে, ঠিক আছে, √2কে ভূমি ধরে আমরা আর একটা সমকোণী ত্রিভুজ নেব। সেই সমকোণী ত্রিভুজটা যে পয়েন্টটাতে ছেদ করবে, মানে ঠিক আছে, সেই পয়েন্টটা হবে তোমার √3 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে √3 পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? এবার চলো নেক্সট, এভাবে এটা স্থাপন করবে। বোঝা গেছে? তোমরা স্কেল দিয়ে করবে তাহলে ভালো দেখাবে আর কি। ওকে, আসলে এইগুলো এইখানে হবে না, এগুলো হচ্ছে যদি তুমি বলো সংখ্যা রেখার উপর স্থাপন করো না, তাহলে এগুলো হচ্ছে তোমার, এটা হবে এইখানে, এই যে এই বরাবর আসবে এটা। এগুলো হচ্ছে তোমার পেন্সিল কম্পাস দিয়ে করতে হবে। এটা হচ্ছে এইখান থেকে এরকম করে এরকম আসবে এইখানে। ঠিক আছে, এইগুলোতে এইখানে √2 হবে, এখানে হচ্ছে √3 হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাকে পেন্সিল কম্পাস দিয়ে করতে হবে। বোঝা গেছে? আগেও আমি বলতে ভুলে গেলাম আগে। ঠিক আছে,
আগেরটার ক্ষেত্রে এইখানে হবে না, এই পয়েন্টটা এখানে নয়, ঠিক আছে, এই পয়েন্টটার ক্ষেত্রে এইখানে হবে, মানে এইখানে আসবে। এখান থেকে যখন তুমি পেন্সিল কম্পাসটা বসাবে তাহলে এইখান থেকে তোমাকে এরকম একটা সার্কেল ড্র করতে হবে, সার্কেল মানে বৃত্তচাপ আঁকতে হবে। ওই বৃত্তচাপটা আমাদের সংখ্যা রেখায় যেখানে ছেদ করবে সেই বিন্দুটাই হয়ে যাবে হচ্ছে √5 এর বিন্দু। বোঝা গেছে? অ্যাকচুয়ালি আমাকে এখানে কি বলছে, সংখ্যা রেখাটার উপরে স্থাপন করো, যে কোনো বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় নয়, সংখ্যা রেখাটার উপরে স্থাপন করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সংখ্যা রেখাটার উপরে কোনখানে আসবে সেটা আমাদেরকে ওই ইয়ে দিয়ে করতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে। সেই বৃত্তচাপটা যেখানে সংখ্যা রেখার উপরে যেখানে ছেদ করবে সেই পয়েন্টটা হয়ে যাবে আমাদের √5। বোঝা গেছে? এটা তো 3D হয়ে গেল না, এটা হচ্ছে তোমার একটা পয়েন্ট, এখানে তো অবভিয়াসলি আছে, বাট এই পয়েন্টটা হচ্ছে 3D তে দেখাতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে 3, বাট আমাকে সংখ্যা রেখায় বলেছে, এটা 2D তে দেখাতে বলেছে। বোঝা গেছে? দেখো এখানেও ওইটাই হবে, এইভাবে আমরা বসাবো। ক্লিয়ার? তাহলে এইটা হবে √2, এটা হবে √3, তারপরে √4, এইভাবে হতে থাকবে √5, তারপরে আরো হবে √4, হবে না, √4 হলে 2 হয়ে যাবে, তারপরে হচ্ছে √5 হবে, ঠিক আছে, তারপর √6 হবে, এভাবে হতে থাকবে। বোঝা গেছে? √7, √8, √9 হলে এখানে কটা থাকবে বলো তো? এখানে থাকবে তোমার √5 থাকবে, √6 থাকবে, √7 থাকবে। বোঝা গেছে? তারপর √9 হয়ে গেলে 3 হয়ে যাবে, এইটা হয়ে যাবে। ঠিক আছে, √9 হয়ে গেলে 3 হয়ে যাবে, তাহলে √9 এখানে নয়, √10 এখানে থাকবে, √11 থাকবে, 12 থাকবে রুট। ঠিক আছে, তারপরে হচ্ছে √12, 13, 14 থাকবে, 15 থাকবে, তারপরে 16 হলে 4 হয়ে যাবে। বুঝা গেছে? এইভাবে মূলত সংখ্যাগুলো থাকে পরপর। ওকে, চলো এবার নেক্সট দেখো, একই সংখ্যা রেখায় আমাদেরকে √5 স্থাপন করতে হবে, √6, √7 এগুলো স্থাপন করতে হবে, আর -√6, -√8, আবার -√11 এগুলো একই সংখ্যা রেখায় আমাদেরকে স্থাপন করতে বলছে। ঠিক আছে, একই সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে দেখো একই সংখ্যা রেখায় যখন স্থাপন করতে বলছে তার জন্য আমাদেরকে একটা কি ড্র করতে হবে? হ্যাঁ, একটা সংখ্যা রেখা বানাতে হবে। তার জন্য দেখো সংখ্যা রেখাটা এখান থেকে শুরু হচ্ছে, দেখো এটা একটা সংখ্যা রেখা। ঠিক আছে, দেখো এখানে মাঝ বরাবর হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে তোমার -1, -2, -3, -4, -5, -6, -7 এইভাবে চলতে থাকবে এদিকে। ঠিক আছে, তাহলে এই সমস্তগুলো আমাদেরকে এই একটা সংখ্যা রেখায় আমাদেরকে স্থাপন করতে হবে। তাহলে একটা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করবে বলো তো? দেখো √5, এই √5টাকে স্থাপন করার জন্য আমাদেরকে এইখান থেকে, আমি তো এর আগে স্থাপন করলাম √5টাকে, ঠিক আছে, সো আমি এখন আর বলছি না এটা। ঠিক আছে, এইভাবে করলাম, এটা 1 নিলাম, এটা 2 নিয়েছিলাম, মানে এটা হচ্ছে 2, ভূমিটা 2 আর এটা 1, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা ছিল √5। ঠিক আছে, √5, তাহলে এই পয়েন্টটা কোনখানে আসছে? এই পয়েন্টটা এখানে আসছে ধরে নাও, এইখানটাতে। ঠিক আছে, এবার √6, ঠিক আছে, √6টা কোনখানে আসবে বলো তো? একই রকম ভাবে আমরা √6টাকে কিভাবে ভাঙবো বলো তো? √6 = √6 তার স্কোয়ার
সরি √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হবে, 5 প্লাস 1 সমান সমান √6 হয়ে যাচ্ছে, হচ্ছে তো। তাহলে এইটাকে ভূমি ধরে এখানে একটা লম্ব টানবো যার দৈর্ঘ্যটা হবে তোমার 1 একক। এবার এখান থেকে আমি এটার একটা ত্রিভুজ আঁকবো, বোঝা গেছে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হয়ে গেল আমার √6। এবার এইটাকে হচ্ছে তোমার ওই পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে, যেটা হচ্ছে তোমার সংখ্যা রেখায় যে পয়েন্টটাতে ছেদ করবে সেই পয়েন্টটা হয়ে গেল তোমার √6, এটা হয়ে গেল √5, ঠিক আছে। এটা হচ্ছে √6, এটা হচ্ছে √5, বোঝা গেল। এবারে নেক্সট হচ্ছে √7। √7টার ক্ষেত্রে কি হবে, √7টাকে আমরা কিভাবে করতে পারি, √7টাকে আমরা করতে পারি √6 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এভাবে করতে পারি। তো এটা হলো তোমার কি হয়ে যাবে, √7 হয়ে যাবে। একই রকম ভাবে এখানে এটাও 1 একক দিয়ে আঁকবে একটা লম্ব। এবার এখান থেকে তুমি এটা জয়েন করে দেবে, বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এইটার ডিস্টেন্সটা হয়ে গেল √7। এবার এখান থেকে তুমি এইখানে পেন্সিল কম্পাসের ইয়েটা কাঁটাটা বসাবে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি পেন্সিল দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যেটা সংখ্যা রেখায় যে পয়েন্টটাতে ছেদ করবে সেই পয়েন্টটাই হয়ে যাবে তোমার √7, বোঝা গেছে, √7 এটা, বোঝা গেছে। তাহলে √5 √6 √7, এবার √8ও এখানে থাকবে, ঠিক আছে। এবার √9ও এখানে থাকবে, √9 হয়ে গেলে তোমার 3 হয়ে যাবে, ঠিক আছে। √9 হয়ে গেলে তোমার 3 হয়ে যাবে, বোঝা গেছে। এবার √10 এইদিকে চলে আসবে তখন, বোঝা গেছে। এইগুলোর মধ্যে এগুলো আছে, বোঝা গেছে। এবার আমাদের কাছে -√6 -√6। এবার দেখো এখানে √8টা বের করতে বলেছে, ঠিক আছে। √8টা কি হবে, √8টাও সেম হবে। এবার এইখানে একটা ইয়ে টানবে, ঠিক আছে। এইখানে টানার পরে এইখানে ইয়ে করবে একটা, মানে আমার বেঁকে গেল, বাট এটা বাঁকবে না, এটা সোজা হবে আর কি, এখানে মিলিত হবে, ঠিক আছে। এটা হয়ে গেল √8, ওকে। এবার হচ্ছে এইটা এখানে আসবে, এটা হচ্ছে সংখ্যা রেখায় যে পয়েন্টটাতে ছেদ করছে সেই পয়েন্টটা হয়ে গেল তোমার √8, বোঝা গেছে, √8 এর পয়েন্ট, ওকে। এবার হচ্ছে -√6 আর -√11, এইগুলো কোথায় থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। -√6 মানে কোনটা, কোনখানে হবে বলো। -√6 স্থাপন করার জন্য আমাকে প্রথমে -√5টা স্থাপন করতে হবে, তাই না। আমাকে আগে -√5টা স্থাপন করতে হবে। একই জিনিস, শুধু বাম দিকে আর ডান দিকে, বুঝা গেছে। -√5, এটা এই পয়েন্টটা যেখানে আসছে সেটা হচ্ছে -√5, বোঝা গেছে। একই রকম ভাবে এটা 1 নিয়েছি কিন্তু, ওকে। একই রকম ভাবে তোমার কি হবে, তারপরে এদিকে আবার একটা হবে দাঁড়ি, ঠিক আছে। তারপরে এইখানে আসবে, এটা হয়ে যাবে -√6, এটা এটা তোমার এখানে ছেদ করছে, ক্লিয়ার। এবার -√11 করার জন্য কি করতে হবে বলো তো। -√11 করার জন্য আমাকে 3 পর্যন্ত নিতে হবে, 3 পর্যন্ত নিলাম, এখান থেকে 3 পর্যন্ত নিব, ঠিক আছে। এবার উপর দিকে 1 একক নিয়ে কি করব, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, বুঝা গেছে। -3 পর্যন্ত আমাকে নিতে হবে, কেন, তার কারণ হচ্ছে √11 -√11 সমান কত, -√11 সমান কত, 3 × 9, 3 এর স্কোয়ার করলে 9 হয়, প্লাস 1 10 হচ্ছে, √11 হচ্ছে না। তাহলে এটা করার উপায় কি, √10 নিতে হবে, √10। প্রথমে আমাকে √10টা বসাতে হবে, ঠিক আছে। প্রথমে আমাকে √10টা বসাতে হবে, √10টা বের করতে হবে। দেখো √10 তার স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হবে তোমার -√11। তাহলে এটা কি হচ্ছে, যদি আমি এখানে নিই তাহলে এই যে পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা হবে তোমার -√10,
হলো। এবার এইখানে 1 একক আবার নিতে হবে, দিয়ে করে এখান থেকে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, দিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, যেটা সংখ্যা রেখায় যে পয়েন্টটাতে ছেদ করবে সেটা হয়ে যাবে আমাদের √11 মাইনাস। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে আঁকতে হবে এগুলো। ক্লিয়ার? এটা খুব ইজি জিনিস, ঠিক আছে? তোমরা স্কেল দিয়ে আঁকবে, ভালো দেখাবে আর কি। ঠিক আছে, একটু ছড়া ছড়া করে আঁকবে। এই যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স গুলো একটু বেশি বেশি নেবে, তাহলে ভালো দেখাবে আর কি। ঠিক আছে, তোমরা স্কেল দিয়ে করবে, স্কেল আর কাঁটা কম্পাস ইউজ করবে, পেন্সিল কম্পাস ইউজ করবে, তাহলে ভালো হবে এগুলো আঁকাটা। ওকে, তাহলে দেখো এবারে নেক্সট আর কিছু নেই, আজ এই পর্যন্তই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো আজকে করে দিলাম। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তাহলে চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।